গেল ১৫ বছর ব্যাংক খাতে চলেছে লুটপাটের এক মহোৎসব। দুর্নীতি সেই কালো থাবা থেকে বাদ পড়েনি একসময় কৃষকের জন্য গড়ে ওঠা সমবায় ব্যাংকও। ৪ বছর আগে মাত্র ৪ মাসে ব্যাংক থেকে লুট করা হয়েছে ১২,০০০ ভরি সোনা। এ ঘটনায় ব্যাংকটির ৭ কর্মকর্তাকে আসামি করে মামলা হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক রত্তিও। অবিভক্ত বাংলায় ১৯২২ সালে সরকারি উদ্যোগে গড়ে ওঠে বেঙ্গল প্রভিন্সিয়াল কোঅপারেটিভ ব্যাংক। পরবর্তীতে যা পরিচিতি পায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড নামে। সমবায় সমিতি ও কৃষকদের ঋণ দিতে প্রতিষ্ঠিত হলেও এক পর্যায়ে পরিণত হয় বন্ধকি ব্যাংকে। স্বর্ণ বন্ধক রেখে কম সুদে তাৎক্ষণিক ঋণ পাওয়ায় জনপ্রিয় হয়ে ওঠে ব্যাংকটি। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে গেল ১.৫ দশকে লুটপাটের মহোৎসব চলছে। সেই থাবা থেকে রক্ষা পায়নি অনেকটা আড়ালে থাকা সমবায় ব্যাংকটিও। কুমিল্লায় রোববার এক অনুষ্ঠানে যেন বোমা ফাটালেন স্থানীয় সরকার উপদেষ্টা। জানান সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে ১২,০০০ ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে পুরো ঘটনা ব্যাখ্যা দেন হাসান আরিফ। বলেন, অনিয়ম অব্যবস্থাপনার জন্যই ডুবতে বসেছে সমবায় ব্যাংক। যে ওখানে ১২,০০০ ভরি সোনা ছিল, তো সেই সোনাগুলি একটা দামে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যারা দাবিদার তাদের অধিকাংশই মৃত্যুবরণ করেছিলেন, প্রকৃত দাবিদার আসেনি, এই ধরনের অভিযোগগুলো আসছে এবং তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। বর্তমান স্বর্ণের বাজার দর অনুযায়ী ১২,০০০ ভরির দাম ১৫০ কোটি টাকারও বেশি। এত টাকার সোনা কারা রেখেছিল সমবায় ব্যাংকে? এসবের খোঁজ করতে গেলে জানা যায় নারায়ণগঞ্জ ভিত্তিক একটি সমবায় সমিতির মাধ্যমে অনেক গ্রাহকের স্বর্ণ বন্ধক রেখে ১২ কোটি টাকা ঋণ নেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায় ২০২২ সালের মার্চ থেকে জুন পর্যন্ত মাত্র ৪ মাসে ১২,০০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। গোল্ড নিতেছে, টাকা দিতেছে, গোল্ড দিয়ে ক্লিয়ারেন্স হয়, টাকা গোল্ড নিয়ে দিতেছে, টাকা দিতেছে। এই জন্য তখন এটা আদৌ কি ঋণ গ্রহীতা নিতেছে না অন্যতা নিতেছে, তখন তো অন দ্য স্পটে বুঝে নেয়। পরে যখন বুঝতে জানাজানি হয়েছে তখন তো দুদকে গেছে। এই ঘটনায় এরই মধ্যে চার্জশিট দিয়েছে দুদক। মামলার আসামি করা হয়েছে সমবায় ব্যাংকের ৭ কর্মকর্তাকে। যদিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক রত্তি সোনাও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপনও জারি করা হয়। আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪ জন। এতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, দুর্নীতি দমন কমিশন, অর্থ বিভাগ, NBR, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। এর আগে টাস্কফোর্স গঠন করার কথাও জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। বিশ্বব্যাংক থেকে নীতি সহায়তার জন্য $1 বিলিয়ন ঋণ পেতে হলে পালন করতে হবে মোট 4টি শর্ত। সকালে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় দাতা সংস্থাটি। শর্তগুলো হলো যে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের সংজ্ঞায়ন, ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সুশাসন প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট বিভাগ তৈরি করা এবং প্রতিষ্ঠানগুলোর কার্যপরিধি ঠিকমতো প্রকাশ করা। সংস্থার তথ্য অনুযায়ী এই শর্তগুলো পূরণ করতে পারলেই আগামী ডিসেম্বরের মধ্যে এই ঋণ সহায়তা পাওয়া যাবে। রিজলিউশন প্ল্যান নিয়ে আসলে ওয়ার্ল্ড ব্যাংক এখন যে আমাদের সাথে কথা বলছে, এটা পুরোটাই হচ্ছে NPL রিজলিউশন প্ল্যান। অর্থাৎ আপনি আগে কি করবেন, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করবেন। যদি দেখা যায় যে অ্যাসেট কোয়ালিটি রিভিউর ফলাফল ভালো না থাকে, অর্থাৎ আমার অ্যাসেট কোয়ালিটি খুবই খারাপ, তাহলে ব্যাংকগুলোকে চালিয়ে রাখার জন্য রিক্যাপিটালাইজেশন দরকার হতে পারে। রাজস্ব কাঠামো, ব্যাংকিং ও জ্বালানি খাতের সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন যে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে তা পরে নির্ধারণ করা হবে। কি পরিমাণ অর্থ সহায়তা দেবে এখনও তা ঠিক হয়নি। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংক ও IFCর প্রতিনিধি দল।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের উদ্দেশ্যে সাধারণ ঋণ দিয়ে থাকে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, এনবিআর রিফর্ম এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কীভাবে এগুলো বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরও আলোচনা করব। আগামী বছর পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধি থাকবে প্রায় 3.25-এর ঘরে, কমতে পারে মুদ্রাস্ফীতিও, এমন তথ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECDর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। বলা হয় যে সংস্থার আওতাভুক্ত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা এবং সার্বিক গতি প্রকৃতি ঠিক থাকলে বাংলাদেশের মতন দেশগুলোর নানা ধরনের সহায়তা প্রাপ্তি অর্থনৈতিক গতিশীলতা আনয়নে সহায়ক হবে। এতে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং স্পেনে প্রবৃদ্ধি আরও শক্তিশালী ছিল। অভ্যন্তরীণ চাহিদায় ব্রাজিল, ভারত এবং ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অবস্থানকে আরও জোরালো করেছে। উদীয়মান বাজার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি উন্নত দেশগুলোর তুলনায় বেশি থাকবে বলেও রিপোর্টে বলা হয়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। মাত্র 2 বছরে 4% পয়েন্ট নীতি সুদ হার বাড়ানো হলেও তা কাজে আসেনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। ব্যবসায়ী নেতারা মনে করছেন যে এই অজুহাতে দিন দিন কঠিন করে তোলা হচ্ছে বিনিয়োগের পরিবেশ। আর বিশেষজ্ঞদের মত যে শুধু নীতি সুদ হার বাড়িয়েই নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত। শুধু সাধারণ মানুষ নয়, গেল বছর 2-1 ধরেই পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে চড়া মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে একের পর এক উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি খুব একটা। অর্থনীতিবিদদের মতে সময় মতো সিদ্ধান্তগুলো না নেওয়ায় ফলাফলও আসেনি সাধারণ মানুষের অনুকূলে। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে মাত্র 1.5 মাসে 2 বার নীতি সুধার 1% পয়েন্ট বাড়ালেন আহসান এইচ মনসুর, যা এখন 9.5%। এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন আরও কঠিন হবে ব্যবসা বাণিজ্য, আশঙ্কাজনক হারে কমবে বিনিয়োগ ও কর্মসংস্থান। ঋণের হার যদি না বাড়ে যথেষ্ট পরিমাণে, তখন আসলে ব্যবসার সংকোচন করা ছাড়া অপশন থাকে না। সংকোচন হলে তখন যেটা সবচেয়ে বড় যে সমস্যাটা হবে তখন সেটা হচ্ছে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে না, বরঞ্চ এক্সিস্টিং যে কর্মসংস্থান আছে সেটাও কমে যেতে পারে। চড়া নীতি সুদ হার যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে সেই নিশ্চয়তাও পাওয়া কঠিন। কারণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2021-22 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি 6.14% থাকা অবস্থায় নীতি সুদ হার ছিল 5%। অথচ পরের অর্থ বছরে এই হার 50 বেসিস পয়েন্ট বাড়ানো হলেও মূল্যস্ফীতি উঠে যায় 9%-এর উপরে। এটি নিয়ন্ত্রণে 1 বছরে রেপো হার তোলা হয় 9%, কিন্তু কমার বদলে আরও খানিকটা বেড়ে গড় মূল্যস্ফীতি ছাড়ায় 10% ঘর। বিশ্লেষকরা মনে করেন শুধু নীতি সুদ হার বাড়িয়ে নিয়ন্ত্রণের অবস্থায় নেই এই সূচক। ব্যবসায়ীরা কিংবা ব্যক্তি খাতের ঋণের মাধ্যমে বাজারে অর্থ যাচ্ছে না। এখানে আমাদের সরকারিভাবে অনেক ধরনের যে প্রকল্প, বড় আকারের উন্নয়ন ব্যয়ের একটা হিসাব এবং তারপরে সরকারের যে পরিচালন প্রশাসন ব্যয় ইত্যাদির ক্ষেত্রে তেমন বড় কোনো কাটছাট এই পর্যন্ত আমরা দেখিনি। সেটার কারণে আরেকটা, অর্থাৎ কিনা মুদ্রানীতির সাথে আর্থিক নীতির একটা সমন্বয় থাকতে হবে, আর্থিক নীতিও সংকোচনমূলক হতে হবে। তাই শুধু নীতি সুধার নয়, অন্যান্য খাত সংস্কারেরও উদ্যোগের পরামর্শ সংশ্লিষ্টদের। পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকার পরেও আমরা অনেক সময় দেখেছি যে মূল্যস্ফীতি কিংবা দাম অনেক বেড়ে গিয়েছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 সময় একটা বিরতির ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। সেপ্টেম্বরের 28 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $211 কোটি। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী সবশেষ সপ্তাহে প্রবাসীরা পাঠান $48 কোটি, যা প্রথম 2 সপ্তাহ থেকে খানিকটা কম। দেশে আসা রেমিটেন্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $142 কোটি 86 লাখ। আর রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের মাধ্যমে এসেছে $58 কোটি 65 লাখ। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমেও আসে $9 কোটি মার্কিন। বরাবরের মতোই এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড $37 কোটি উপরে।
মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে তৎপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যার লক্ষ্যে নেওয়া হচ্ছে সংস্কারের নানা পদক্ষেপও। রোববার কাস্টমস বিভাগের সঙ্গে চলমান পরিস্থিতি আর লক্ষ্যমাত্রা নিয়ে বৈঠকে বসেন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার বৈঠকে অনুষ্ঠিত হবে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথেও। সংশ্লিষ্টরা জানান যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে আশাবাদী এনবিআর, যার মাধ্যমে আগামী 2 মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি, ফলে সহজ হবে রাজস্ব আদায়ও। এর আগে এনবিআর সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানায় আইএমএফ। লক্ষ্যমাত্রা পূরণে রাজস্ব বোর্ডের ব্যর্থতার কারণও জানতে চায় সংস্থাটি। আবাসন নির্মাণের খরচ বাড়ায় যুক্তরাষ্ট্রে বেড়েছে রেন্ট টু বিল্ড কমিউনিটিজের মাধ্যমে বাসা ভাড়ার প্রবণতা। তাই নতুন বাড়ি নির্মাণের বিকল্প হিসেবে ভাড়া বাসা বেছে নিচ্ছেন মার্কিন নাগরিকরা। মাথা গোজার ঠাঁই মিলতে বেশ কষ্ট করতে হচ্ছে মার্কিনীদের। আকাশ ছোঁয়া বাড়ির দামের কারণে নতুন করে বিল্ড টু রেন্ট কমিউনিটির দিকে বাড়ছে সাধারণের নজর। তথ্য বলছে আমেরিকায় গেল 4 বছরে বাড়ির দাম বেড়েছে 40%। জুলাইয়ে সিএনএন-এর জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের 86% ভাড়াটিয়ার বাড়ি কেনার মতো সামর্থ্য নেই, আর 54%-এর মতে এটি তাদের কাছে অলীক কল্পনার মতো বিষয়। মূলত এমন সমস্যা সমাধানের জন্যই বিকল্প হিসেবে দেশটিতে গুরুত্ব পেয়েছে বিল্ড টু রেন্ট কমিউনিটি, যার আওতায় ফিনিক্স, আটলান্টা, ডালাস জুড়ে গড়ে উঠেছে কুটিরের মতো ছোট ছোট কটেজ বা বাড়ি। এখান থেকে আমার কর্মস্থল 90 মিনিটের দূরত্ব। বাড়ির দাম ও ইন্টারেস্ট রেট বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও নতুন বাড়ি কেনা সম্ভব নয়, তাই বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এখানে অনেক মানুষ আছে যারা নতুন বাড়ি কিনতে চায়, কিন্তু আকাশচুম্বী দাম বলে সামর্থ্য না থাকায় তা তারা কিনতে পারছে না। ইয়ারডি ম্যাট্রিক্স ডেটার তথ্য অনুযায়ী বিল্ড টু রেন্টের আওতায় 2021 সালে নির্মিত হয়েছে প্রায় 10,000 বাড়ি। 2022 সালে যার পরিমাণ দাঁড়ায় 16,000-এ, আর গেল বছর এ সংখ্যা ছাড়িয়েছে 27,000-এর বেশি। এসব বাড়িতে বসবাসের জন্য প্রতি মাসে গুনতে হয় $27,000 থেকে $42,000। আরবান রিয়েলটি ট্রাস্টের তথ্য বলছে, ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও গেল বছর বিল্ড টু রেন্টে নতুন বাড়ি নির্মাণের পরিমাণ মাত্র 7.8%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।